অ্যানি তার গোপন ভালোবাসার কথা জানালেন, কিন্তু পরলোক থেকে। মেয়েটি বদ্ধ পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। মেয়েটা তাকে ঠকিয়ে তার পকেটের শেষ সম্বল গিনিকটা নিয়ে চম্পট দিয়েছে। রিনি আসলে নিজের প্রণয় প্রার্থী জর্জের মনে ঈর্ষা জাগিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথের বক্তৃতা না শুনতে চাও? সেই বালিকা মেয়েটিকে একবার দেখে আসবে চলো। শুনেছি সে নাকি অতীব সুন্দরী। প্রমথ বললেন, পরের বাড়ির খুকি দেখবার লোভ আমার নেই। আমরা কাঁদতে পেলে যত খুশি থাকি এমন আর কিছুতেই নয়। আমরা লেখায় কাঁদি, বক্তৃতায় কাঁদি। আমরা দেশে কেঁদেই সন্তুষ্ট থাকি নে, চাঁদা তুলে বিদেশে গিয়ে কাঁদি। যে হাসতে জানে না সেই যে সাধু পুরুষ, ও যে হাসতে পারে সেই যে ইতর, এহেন অদ্ভুত ধারণা এদেশের লোকের মনে কখনো স্থান পাবে না। হাসির জন্ম আসলে সত্য দর্শন থেকে। ছল দুর্বলের বল। তিনি ছদ্মনাম নিয়েছেন বীরবল। ইচ্ছে করলেই আর একবার তরুণ হওয়া যায় না, আর একবার ফুল হওয়া যায় না। বৃষ্টির মরশুমে আপনাদের আজ শুরুতে ভারী ভারী কথা না বলে চলুন একটা গল্প শোনানো যাক। মানে একটা গল্প নয়, আসলে 4টে গল্প। গল্পগুলো মিলে একটা সমষ্টি তৈরি করেছে। একদা আসন্ন ঝড় বৃষ্টির মুখে থমথমে আকাশের দিকে তাকিয়ে ক্লাব ঘরে 4 বন্ধু মদের গ্লাস হাতে নিজেদের প্রেমের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। প্রথমে সেনের পালা। এক পূর্ণিমার রাতে গঙ্গার ধারে বেড়াতে গিয়ে সেনের সঙ্গে এক পূর্ণ যৌবনা অপরূপ সুন্দরী ইংরেজ রমণীর সাক্ষাৎ হলো। সেন মেয়েটিকে দেখা মাত্র তার প্রেমে পড়লেন। মেয়েটিও সম্মতি জানিয়ে মুচকি হাসল। কিছুক্ষণের মধ্যেই মোহভঙ্গ। বোঝা গেল মেয়েটি বদ্ধ পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। সেখানকার লোকেরা তাকে ধরে নিয়ে গেল। সেই উন্মাদিনীর অট্টহাসি আর কান্নায় সেনের সমস্ত স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। সেনের কথায়, সেদিন থেকে আমি আমার সমস্ত ইটারনাল ফেমিনাইনকে হারিয়েছি, কিন্তু ফিরে পেয়েছি নিজেকে। দ্বিতীয় গল্প শীতেশের। শীতেশ অনেকের মধ্যে ইটারনাল ফেমিনাইনকে খুঁজতে চেয়েছিলেন। একদিন লন্ডনে বর্ষার সন্ধ্যায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে বেড়াতে একটা পুরনো বইয়ের দোকানের সামনে হাসি হাসি মুখের মোহময়ী এক ইংরেজ রমণীর সঙ্গে শীতেশের সাক্ষাৎ হলো। তৎক্ষণাৎ শীতেশ মেয়েটির প্রেমে পড়লেন এবং মেয়েটিকে অনুরোধ করলেন দ্বিতীয়বার সাক্ষাতের জন্য। মেয়েটি মুচকি হেসে একটা কার্ড দিয়ে চলে গেল। মিনিট 5 পর শীতেশ আবিষ্কার করলো মেয়েটা তাকে ঠকিয়ে তার পকেটের শেষ সম্বল গিনিকটা নিয়ে চম্পট দিয়েছে। এর পরের গল্প দুটো ঝট করে দেখা আর পটাশ করে প্রেমে পড়ে গিয়ে ধপাস করে হতাশ হওয়ার গল্প নয়। সোমনাথ অনিদ্রায় ভুগে ভুগে ইংল্যান্ডে সমুদ্রের ধারে একটা ছোট শহরে গেল হাওয়া বদলাতে। সেখানে হোটেলে একটি মেয়ের সঙ্গে সোমনাথের পরিচয় হলো। সোমনাথ তাকে রিনি বলে ডাকত। সোমনাথ রিনির প্রেমে পড়লেন। রিনিও সোমনাথের জন্য ব্যাকুল হতেন। দেখতে দেখতে 1 বছর গড়ালো তাদের প্রেম পর্ব। তারপর সোমনাথ আবিষ্কার করলেন রিনি আসলে নিজের প্রণয় প্রার্থী জর্জের মনে ঈর্ষা জাগিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছিলেন। সোমনাথকে রিনি ব্যবহার করছিলেন। 4 নম্বর গল্পটা কথক রায়ের নিজের কথা। রায় লন্ডনে বসবাসের সময় যে বাড়িতে থাকতেন সেখানে দাসী হিসেবে থাকতেন অ্যানি। রায় যদিও অ্যানিকে সেবা পরায়ণা হিসেবেই দেখতেন, কিন্তু অ্যানি মনে মনে ভালোবাসতেন রায়কে, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলেননি সে কথা। তারপর পেরিয়ে গেছে দীর্ঘ 10টা বছর। একদিন কলকাতায় রাত্রিবেলায় রায়ের কাছে একটা ফোনে অ্যানি তার গোপন ভালোবাসার কথা জানালেন, কিন্তু কোথা থেকে? পরলোক থেকে। ফ্রান্সের সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে যে মুহূর্তে অ্যানি মারা যাচ্ছেন সেই মুহূর্তে তিনি ফোন করে জানালেন তার ভালোবাসার কথা। গোটাটা শুনে রায় ফোন কেটে দিয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন হলেন। প্রেম নিয়ে আমাদের সমস্ত রোম্যান্টিকতার ধ্যান ধারণাকে
যিনি এক লহমায় বিপর্যস্ত করে দিয়েছেন এই 4 ইয়ারি কথা গল্পে, তিনি আর কেউ নন, প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে অমর হয়ে যাওয়া এই গল্পের মূল আকর্ষণ নীতি শাসন মুক্ত, দায়িত্ব বর্জিত, বেপরোয়া যৌবনের প্রাণ চাঞ্চল্য। তাই আমরা এই 4 ইয়ারকে উপহাসের পাত্র করি না, বরং তাদের প্রতি সমব্যথী হই। প্রমথ চৌধুরী নিজেই বলেছেন, 4 ইয়ারি কথার যেটুকু শ্বাস সেটুকু একটি রক্তিম হৃদয়ের পদ্মরাগমণি, যেমন উজ্জ্বল তেমনই করুন। ইচ্ছে করলেই আর একখানা 4 ইয়ারি লেখা যায় না, কেননা ইচ্ছে করলেই আর একবার তরুণ হওয়া যায় না, আর একবার ফুল হওয়া যায় না। বিখ্যাত চৌধুরী বংশের সন্তান প্রমথর বাল্যকাল কেটেছে পাবনায়, কৈশোর কৃষ্ণনগরে, যৌবন বিলেত ও কলকাতায়, বার্ধক্য শান্তিনিকেতনে। সেই অর্থে তো বটেই, মননের দিক থেকেও প্রমথ পূর্ব বা পশ্চিম কোনো বাংলারই লোক নন। তিনি বিদ্যানগরের বিদগ্ধ নাগরিক। ভিক্টোরিয়া বংশ শাসিত ভারত সাম্রাজ্যের প্রজা তিনি নন। কালিদাসের উজ্জয়িনী ও পেরিক্লিসের অ্যাথেন্স নগরের বাসিন্দা তিনি। কাল থেকে কালান্তরের জ্ঞানের যে রাজ্য, সেখানে তার অবাধ বিচরণ। অনুশীলিত দেহের বর্ণনা দিতে গিয়ে কালিদাস বলেছিলেন, সে দেহ ভার বর্জন করেছে, সার অর্জন করেছে, তা অমিত অদম্য প্রাণশক্তির আধার। সে দেহ লতাপাতা পলিমাটি খাওয়া হোঁতকা হাতির দেহ নয়, গিরিচর নাগের দেহ। প্রমথ চৌধুরী সেই পরিশীলিত দেহ নয়, অনুশীলিত মন ও পরিশীলিত মননের অধিকারী। 20 শতকের প্রথমার্ধে বাংলা সমাজ ও সাহিত্য জগতে পদার্পণ করে প্রমথ দেখেছিলেন, বাংলার একাংশ মানুষ যেন জীবনের একটিমাত্র অধিকারী অর্জন করেছে। তারা অধঃপতিত, পরাধীন, দরিদ্র, এবং সেই সঙ্গে তারা শুধুমাত্র যেন কাঁদবারই অধিকারী। এর তীব্র বিরোধিতা করে প্রমথ বলেছেন, আমরা কাঁদতে পেলে যত খুশি থাকি এমন আর কিছুতেই নয়। আমরা লেখায় কাঁদি, বক্তৃতায় কাঁদি, আমরা দেশে কেঁদেই সন্তুষ্ট থাকি নে, চাঁদা তুলে বিদেশে গিয়ে কাঁদি। কান্না ব্যাপারটাকে একটা কর্তব্য কর্ম করে তোলা শুধু আমাদের দেশেই সম্ভব হয়েছে। সেজন্যই কি সমাজে, কি রাজনীতিতে বা ব্যক্তি জীবনে তরলতা, অতি রোম্যান্টিকতার জোলো ভাবোচ্ছ্বাস আর খেলো বাগাড়ম্বরই প্রধান হয়ে উঠেছে। চারদিকে শুধুই ফোঁস শব্দ আর নাকি সুরের কান্নায় আমরা বলিহারি যাই। জাতীয় চরিত্রের এই অবনতি প্রমথকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে, এবং সে কারণেই তিনি ক্রুদ্ধ হয়ে হাতে তুলে নিয়েছেন ব্যঙ্গ বিদ্রুপের চাবুক। লেখনীর মাধ্যমে আঘাত করে বাংলার পাঠকের মনকে বাস্তব বর্তমান যুক্তি প্রবণ করে তুলতে চেয়েছেন। অতিকান্নার হাত থেকে দেশকে রক্ষা করতে তিনি খেয়াল খাতা প্রবন্ধে প্রস্তাব রেখেছেন, করুণ রসে ভারতবর্ষ স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। আমাদের সুখের জন্য না হোক, স্বাস্থ্যের জন্য হাস্যরসের আলোক দেশময় ছড়িয়ে দেওয়া নিতান্ত আবশ্যক হয়ে পড়েছে। সে কারণেই কান্নার বদলে হাসির, সস্তা তরল রোম্যান্টিকতার বদলে মননশীলতার চর্চা করতে গিয়ে প্রমথ আশ্রয় নিয়েছেন স্যানিটি, ক্ল্যারিটি এবং রিজনের। আর সেজন্যই তিনি ছদ্মনাম নিয়েছেন বীরবল, আর ভারতচন্দ্র প্রবন্ধে ঘোষণা করেছেন, আশা করি যে হাসতে জানে না সেই যে সাধু পুরুষ, ও যে হাসতে পারে সেই যে ইতর, এহেন অদ্ভুত ধারণা এদেশের লোকের মনে কখনো স্থান পাবে না। আমি লোকের মুখের হাসি কেড়ে নেওয়াটা নৃশংসতা মনে করি। বিখ্যাত ফরাসি লেখক আঁদ্রে মোরোয়া একবার বলেছিলেন, দ্য মোস্ট সিভিলাইজড ওয়ে অফ বিইং স্যাড ইজ টু বি হিউমারাস। হাসির জন্ম আসলে সত্য দর্শন থেকে। জগৎ ও জীবনকে পর্যালোচনা করবার ক্ষমতা যার আছে তিনিই দার্শনিক। হাস্যরসিক সেই অর্থে জীবনের দার্শনিক। তাই
প্রমথ চৌধুরী যতই নিজেকে আমি বাঙালি জাতির বিদূষক মাত্র বলুন না কেন, আমাদের বুঝে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না যে এটা তার বিনয়োক্তি মাত্র। তিনি আসলে বাংলার মনের মুক্তিদাতা। অন্ধ দেশাভিমান, জাত্যাভিমান, মিথ্যা গর্ব ও মোহ থেকে বাংলার মনকে মুক্ত করে তিনি বিশ্বপথের মাঝখানে ছেড়ে দিয়েছেন। আমাদের সমস্ত বাগাড়ম্বর ও অত্যুক্তি অগ্রাহ্য করে সংযত বাক, যুক্তিধর্মী, ব্যঙ্গপ্রবণ জীবনশিল্পী প্রমথ চৌধুরী আমাদের শিখিয়েছেন জগৎকে, জীবনকে, যৌবনকে এবং ইন্দ্রিয় গ্রাহ্য রূপকে ভালোবাসতে। আর তার এই শিক্ষা ছড়িয়ে দিয়েছেন তার গল্পে, প্রবন্ধে। 1913-14 সাল নাগাদ মণিলাল গঙ্গোপাধ্যায় যখন বিশিষ্ট সাহিত্যকে অবলম্বন করে একটি মাসিক পত্র বের করবার প্রস্তাব নিয়ে রবীন্দ্রনাথের কাছে গেলেন, তখন রবীন্দ্রনাথ সব শুনে বলেছিলেন, তুমি যে কাগজ বের করবে তাতে পাঠকদের দেবার বরাদ্দটাই বড় কথা নয়, লেখকদের ওপর দাবির কথাটা তার চেয়েও বড় কথা। দাবি অর্থযোগে বা শব্দযোগে প্রবন্ধ চাওয়া নয়, কাগজের চরিত্রের মধ্যেই সে দাবি থাকবে। সে চরিত্র অলক্ষিতে লেখককে উদ্বুদ্ধ করে সাবধান করে। লেখার অপরিচ্ছন্নতা, শৈথিল্য, চিন্তার দৈন্য আপনিই সংকুচিত হয়। তোমার পত্রিকার একটা চরিত্র বৈশিষ্ট্য থাকা চাই, অর্থাৎ অন্যের প্রতি নিজের ব্যবহারেও তার তপস্যা থাকবে, নিজের প্রতি অন্যের ব্যবহারকেও সে সৃষ্টি করে তুলবে। এই চরিত্র বৈশিষ্ট্যই প্রমথ চৌধুরীর লেখার মূল বৈশিষ্ট্য। তাই তিনি সেই মাসিক পত্রটির সার্থক সম্পাদক, যার নাম সবুজপত্র। ভাবালুতা, অস্পষ্টতা, অত্যুক্তি, পুনরুক্তি, অকারণ বিশেষণের ব্যবহারের বাহুল্য, বাংলা গদ্যের এই সমস্ত দুর্লক্ষণ প্রমথ যেরকম নিজের লেখা থেকে বাদ দিয়েছেন, তেমনি নাগরিক, পরিশীলিত, সহাস্য, যৌবন শক্তিপূর্ণ মনের পরিচয়ে উজ্জ্বল করেছেন বীরবলী গদ্যের ঢং। এই চরিত্র বৈশিষ্ট্য ব্যক্তিগত নয়, তা সমষ্টিগত। সবুজপত্রীদের সবার লেখাতেই এই বৈশিষ্ট্যের ছাপ আমরা দেখতে পাব। সবুজপত্রের উদ্দেশ্য কি, তাতে কি লেখা হবে, সে কথা বৈশাখ 1321 বঙ্গাব্দের প্রথম সংখ্যাতেই প্রমথ স্পষ্ট করে দেন। সাহিত্য মানব জীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরুক করে তোলা। আমাদের বাংলা সাহিত্যের ভোরের পাখিরা যদি আমাদের প্রতিষ্ঠিত সবুজপত্র মণ্ডিত সাহিত্যের নব শাখার উপরে সে অবতীর্ণ হন, তাহলে আমরা বাঙালি জাতির সবচেয়ে যে বড় অভাব তা কতকটা দূর করতে পারবো। সে অভাব হচ্ছে আমাদের মনের ও চরিত্রের অভাব যে কতটা তার জ্ঞান। আমরা যে আমাদের সে অভাব সম্যক উপলব্ধি করতে পারিনি তার প্রমাণ এই যে আমরা নিত্য লেখায় ও বক্তৃতায় দৈনকে ঐশ্বর্য বলে, জড়তাকে সাত্ত্বিকতা বলে, উপবাসকে উৎসব বলে, নিষ্কর্মাকে নিষ্ক্রিয় বলে প্রমাণ করতে চাই। এর কারণও স্পষ্ট। ছল দুর্বলের বল। যে দুর্বল সে অপরকে প্রতারিত করে আত্মরক্ষার জন্য, আর নিজেকে প্রতারিত করে আত্মপ্রসাদের জন্য। আত্মপ্রবঞ্চনার মতো আত্মঘাতী জিনিস আর নেই। সাহিত্য জাতির খোরপোশের ব্যবস্থা করে দিতে পারে না, কিন্তু তাকে আত্মহত্যা থেকে রক্ষা করতে পারে। এই নির্মম বাক্যচাবুক মেরে বাংলার পাঠক মনকে জাগিয়ে রাখবার সার্থক স্পর্ধা রাখেন যিনি, তিনিই তো বীরবল প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথের মৃত্যুদিন আর প্রমথ চৌধুরীর জন্মদিন একই দিনে, 7ই আগস্ট। রবীন্দ্রনাথের সঙ্গে প্রমথর প্রথম আলাপের জায়গাটা ভারী মজার। আজকের ভিডিও আমরা সেই গল্প দিয়েই শেষ করব। সময়টা সরস্বতী পুজোর দিন। হঠাৎ করে গরম পড়েছে সে বছর। প্রমথ হুজুরিমল ট্যাঙ্ক লেন থেকে হেঁটে প্রেসিডেন্সির দক্ষিণ দিকের মাঠে এসে হাজির হলেন। দেখলেন সেখানে গাছতলায় বন্ধু নারায়ণ প্রসাদ শীল শুয়ে রয়েছেন।
বন্ধুর কাছ থেকেই জানলেন রবীন্দ্রনাথ তখন নাকি অ্যালবার্ট হলে কি একটা বক্তৃতা করতে এসেছেন, সাথে করে নিয়ে এসেছেন তার ভাইয়ের বালিকা মেয়েকে। নারায়ণ বললেন, চলো না রাস্তাটা পেরিয়ে অ্যালবার্ট হলে যাই। প্রমথও রাজি হলেন না সে প্রস্তাবে। হেঁটে এসে তিনি বড় ক্লান্ত। নারায়ণ বললেন, আচ্ছা রবীন্দ্রনাথের বক্তৃতা না শুনতে চাও, সেই বালিকা মেয়েটিকে একবার দেখে আসবে চলো, শুনেছি সে নাকি অতীব সুন্দরী। প্রমথ বললেন, পরের বাড়ির খুকি দেখবার লোভ আমার নেই। মেয়েটির নাম ইন্দিরা দেবী, পরে প্রমথর সঙ্গে যার বিয়ে হয়েছিল। এহেন প্রমথ চৌধুরীকে আমরা শুধুই সবুজপত্রের সম্পাদক বা রবীন্দ্রনাথের ভাইজি জামাই হিসেবেই মনে রাখব, নাকি তাকে বাংলার সমাজ মনের বীরবল হিসেবে চিনতে শুরু করব? এ প্রশ্ন প্রমথ চৌধুরীর জন্মদিনে তৈরি আমাদের এই ভিডিওতে আপনাদের কাছে আমরা তুলে রাখলাম। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের কাছে। ধন্যবাদ। বাংলা ভাবনা।